আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইন্টারমিডিয়েটের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের উপর এর আগে একটি ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা ছিল মেনলি গ্যাসের ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে। সেখানে অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম তোমাদের কাছে। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। সেই ক্লাসটি ভালো করে বোঝার পর আমরা দ্বিতীয় এই ক্লাসটি ফলো করব। আমাদের আজকের ক্লাসটিতে গ্যাসের যে বিখ্যাত কয়েকটি সূত্র আছে, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, তার মধ্যে প্রথম যে সূত্রটি রবার্ট বয়েল, এই ভদ্রলোকের নাম অনুযায়ী বয়েলের সূত্র বলা হয়ে থাকে। আজ থেকে বহু বছর আগে বিজ্ঞানী বয়েল এই সূত্রটি আবিষ্কার করেছেন। তোমরা অবাক হবে, দেখো 1660 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বয়েল এই সূত্রটি আবিষ্কার করেছেন। চিন্তা করা যায় সেই সময় কী অবস্থা ছিল এই পৃথিবীর। কিন্তু তখনও মানুষ অনেক বেশি বিজ্ঞান মনস্ক ছিল, এটি তার প্রমাণ। তো যাই হোক, বয়েল কি বলেছেন? বয়েল বলেছেন যে স্থির তাপমাত্রায়, স্থির বা নির্দিষ্ট একই কথা। অর্থাৎ তুমি একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, সেই পাত্রের মধ্যে গ্যাস থাকা অবস্থায় তুমি এর তাপমাত্রা চেঞ্জ করবে না। ধরো তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, তুমি 25 ডিগ্রি সেলসিয়াসই রাখবে। রাখার পর তুমি যদি ওই পাত্রে যেই গ্যাসটা আছে সেই গ্যাসটার ক্ষেত্রে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক দেখতে চাও, তাহলে দেখতে পাবে যে আয়তন বাড়ালে চাপ কমে অথবা আয়তন কমালে চাপ বাড়ে। অর্থাৎ বিষয়টি হচ্ছে অনেকটা এইরকম। আমি যদি জাস্ট চিত্র দিয়ে দেখাই, ধরো এখানে ভি হচ্ছে 2 লিটার আর চাপ হচ্ছে কথার কথা ধরো 1 অ্যাটমসফিয়ার। এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস আছে, আমি ধরে নিলাম। এখন তুমি যদি এই জায়গায় আয়তনটাকে বাড়াও, অর্থাৎ আয়তনটা আগে যা ছিল তার থেকে বাড়িয়ে দিলাম, ধরো 5 লিটার করলাম, তাহলে অবশ্যই প্রেশার ইজ লেস দেন 1 অ্যাটমসফিয়ার হবে সেই 1 মোল হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ যখন আয়তন বাড়িয়ে দিচ্ছি তখন সেখানে কি হয়, চাপটা কমে যায় নির্দিষ্ট পরিমাণ ওই গ্যাসের ক্ষেত্রে। আবার তুমি যদি এখানে কথার কথা এটাকে আয়তন কমিয়ে দাও, অর্থাৎ আগে যে আয়তন ছিল সেখান থেকে আমি কমিয়ে দিলাম, ধরো এটা আমি করলাম 1 লিটার, তাহলে অবশ্যই পি এর মান 1 অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি হবে সেই 1 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য। এটি হচ্ছে বিজ্ঞানী রবার্ট বয়েলের যে সূত্রটি ছিল সেই সূত্রের একেবারে সাদামাটাভাবে ব্যাখ্যা। এবং এটি উনি আবিষ্কার করেছেন, উনি বেশ কিছু এক্সপেরিমেন্ট করার মাধ্যমে এই জিনিসটি উনি আবিষ্কার করেছেন। তো এই বয়েলের সূত্র বিজ্ঞানের ক্ষেত্রে, রসায়নের ক্ষেত্রে যুগান্তকারী একটি ভূমিকা রাখে। তিনি যখন এই সূত্রটি আবিষ্কার করেন তখন অ্যাকচুয়ালি গ্যাসের অন্যান্য আর কোনো সূত্র ছিল না। তাহলে গ্যাসের সূত্রের ক্ষেত্রে এটি সর্বপ্রথম উনি বেশ যুগান্তকারী একটি ভূমিকা পালন করেন। এখন এই যে বিজ্ঞানী বয়েল যে সূত্রটি দিলেন, এই সূত্রটি নিয়ে আমরা একটু চিন্তা করব যে এখানে শেখার মতো কি আছে। যেমন ধরো আমি এখানে যে কথাটি বয়েল বলেছেন যে তাপমাত্রা স্থির রাখলে গ্যাসের আয়তন যদি হ্রাস করো তাহলে চাপ বাড়ে। অর্থাৎ এই যে এখান থেকে এখানে যখন যাচ্ছি তখন চাপ বাড়ছে, অথবা এখান থেকে যদি আমরা ডান দিকে যাই আয়তন বাড়ালে চাপ কমে। প্রশ্নটি হচ্ছে কেন? আমি এখানে গ্যাসটা ছিল আমার ধরো 2 লিটারের পাত্র, তা আমি এটাকে 1 লিটার করলাম, আমি জাস্ট আয়তনটাকে কম্প্রেস করে দিলাম। এখানে ধরো যে একটি কাল্পনিকভাবে ধরো ঘর্ষণহীন পিস্টন আছে, অর্থাৎ পিস্টন এভাবে চাপ দিয়ে নিচের দিকে নিব। হ্যাঁ, তাহলে চাপ দিয়ে যখন আমি নিচের দিকে নিচ্ছি, তাহলে যখন প্রথমে 2 লিটার ছিল, 2 লিটার থেকে আমি পিস্টনটাকে যখন নিচের দিকে চাপ দিচ্ছি তখন ধরো এটা 1 লিটার হয়ে গেল। তো পিস্টনটা চাপ দিয়ে যখন আমি
2 লিটারের জায়গায় 1 লিটারে নিয়ে আসলাম, তখন গ্যাস যেই অণুগুলা ভিতরে ছিল সেই অণুগুলার কেন চাপ বৃদ্ধি পাবে? আসলে ঘটনাটা কোন জায়গায়? তাহলে চাপের উৎপত্তিটা কিভাবে হচ্ছে? এই বিষয়টি নিয়ে তোমরা একটু চিন্তা করবে। ঠিক আছে? সো প্রশ্নটি নিশ্চয়ই ক্লিয়ার যে আমি আয়তন যখন বৃদ্ধি করছি তখন কেন গ্যাসের চাপ, ভিতরে যে চাপটা ছিল সেটা কেন কমে যাচ্ছে, অথবা আমি যখন আয়তনকে হ্রাস করছি তখন সেই একই গ্যাসের চাপ কেন বেড়ে যাচ্ছে। এরপরে দেখো আরেকটি বিষয়, আমার এখানে তাপমাত্রা তো স্থির আছে, বয়লের সূত্র অনুযায়ী আমরা স্থির তাপমাত্রা নিয়ে কাজ করছি। এখন এখানে যখন চাপ বৃদ্ধি পেল, অর্থাৎ আমি যখন এই নিচের এই পজিশনে আসলাম তখন চাপ বৃদ্ধি পাওয়ার কারণে এখানে কি ঘনত্বের কোনো চেঞ্জ হবে? অর্থাৎ গ্যাসের যে ঘনত্বটা ছিল সেই ঘনত্বটাই থাকবে নাকি বাড়বে অথবা কমবে? আমরা কিন্তু এখানে নতুন করে কোনো গ্যাসের অণু যোগ করিনি, অর্থাৎ এখানে 1 মোল ছিল, এখানেও 1 মোল আছে। তাহলে ঘনত্ব তো অণুর সংখ্যার সাথে একটা সম্পর্ক আছে, যত বেশি অণু তত বেশি ঘন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্বের কি কোনো চেঞ্জ হবে? একটু চিন্তা করবে। দেখো এখানে 2টা চিত্র দেওয়া আছে, প্রাসঙ্গিকভাবে আমি 2 নম্বর প্রশ্নটি দিয়ে রেখেছি। একটু চিন্তা করে দেখবে যে আসলে ঘটনাটা কোন জায়গায়। ঠিক আছে? সো অবশ্যই চিন্তা করবে, চিন্তা করে উত্তরটি লেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা মনে রাখতে হবে, বিজ্ঞান কিন্তু চিন্তা যত বেশি করবে তত আগ্রহ বাড়বে এবং তোমার সৃজনশীলতা বাড়বে। তোমাদের যে সিস্টেম সৃজনশীল প্রশ্ন, তো সেখানে সৃজনশীল হওয়ার জন্য তোমাকে চিন্তার খোরাক করে দিতে হবে। আমি তোমাকে চিন্তার খোরাক করে দিলাম, এইবার তুমি চিন্তা করতে থাকো, করে আনসার করো। অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এবার একটা মজার বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, আমরা যখন ফুটবলকে পাম্প করি, ধরো একটা ফুটবলের মধ্যে গ্যাস নেই, ফুটবলটাকে পাম্প করলাম। এখন ফুটবলটাকে পাম্প করলে কি হচ্ছে? তার আয়তন বাড়ছে। আবার কি হচ্ছে? ভিতরে গ্যাসের চাপও বাড়ছে, তাই না? এটা তো আমরা বুঝি যে যখন ফুটবলটাকে পাম্প করতেছি তখন আয়তনও বাড়ছে, চাপও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আয়তন এবং চাপ দুইটাই আনুপাতিকভাবে বাড়ছে। কিন্তু বয়েল তো বলেছিলেন আয়তন এবং চাপ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমার কথা। তাহলে এখানে আসলে কি হলো? এখানে আসলে কি বয়েলের সূত্রের পরিপন্থী? ফুটবলের যে পাম্পিংয়ের কথা আমরা বলি সেটা কি বয়েলের সূত্রকে মেনে চলে, নাকি কোনো সমস্যা আছে? তো শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টিকেও একটু চিন্তা করবে, চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা বয়েলের সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল পার্ট বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে একটু একটা প্রশ্ন রেখেছি তোমাদের কাছে। দেখো বয়েলের সূত্রের ক্ষেত্রে কোন গ্রাফগুলো সঠিক। আমি এখানে 7টি গ্রাফ দিয়ে রেখেছি এবং 7টি গ্রাফের ক্ষেত্রেই এখানে আমরা নাম্বারিং করেছি এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে। সো এখানে কোনগুলো সঠিক, এটা কিন্তু একটি না, কোনগুলো সঠিক সেটা তোমাকে দিতে হবে। গ্রাফগুলো ভালো করে দেখো, দেখে তোমাকে বলতে হবে কোন গ্রাফগুলো সঠিক এবং যেগুলো ভুল সেটা কেন ভুল, এই বিষয়টিও কিন্তু তোমরা একটু চিন্তা করবে। চিন্তা করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের আমি কমেন্টের আশায় রইলাম। তবে তোমাদেরকে আমি প্রথমে একটু ক্লু দিচ্ছি, তোমাদের একটু আনসারিংয়ের সুবিধার জন্য। যেমন ধরো তোমরা সরল রেখার ক্ষেত্রে জানো y=mx, এরকম একটি সূত্র আছে, যে সূত্রটিকে বলা হয় মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এই ক্ষেত্রে এমটা হচ্ছে কি ঢাল। তাহলে এটার গ্রাফটা দেখতে কেমন হবে? এটার গ্রাফটা দেখতে হবে এরকম, যেখানে এখানে হচ্ছে y, এখানে হচ্ছে x, আর এইটা হচ্ছে তার ঢাল। এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ঢাল। আবার ঢাল নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো
y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এক্ষেত্রে এই যে আমি দুইটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দুর মধ্যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, যেমন এটাকে ধরলাম x1 y1 বিন্দু আর এটাকে ধরলাম x2 y2 বিন্দু, অর্থাৎ আমি তো এই বিন্দুগুলোর মান জানবো। তাহলে এখানে এই যে দেখো, এ বিন্দুর y এর স্থানাঙ্ক মাইনাস বি বিন্দুর y এর স্থানাঙ্ক ডিভাইডেড বাই এ বিন্দুর বি বিন্দুর x স্থানাঙ্ক মাইনাস এ বিন্দুর x স্থানাঙ্ক। প্রথম কথাটা কিন্তু আসলে বি বিন্দু থেকে শুরু হবে, আমি ভুলে এ বলেছিলাম। তাহলে এটি হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এটি একটি সরল রেখার সমীকরণ। আবার আরেকটি সমীকরণ আছে y = mx প্লাস সি, অর্থাৎ এটি যখন মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে যাবে, যেমন এইটা দেখো মূল বিন্দু ছাড়া অন্য বিন্দু দিয়ে এটি গমন করলো, এক্ষেত্রে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে y, আর এই যে y অক্ষের যে খণ্ডিত অংশ, অর্থাৎ এই যে y অক্ষ থেকে সে এই অংশটা খণ্ডন করলো, এটিকে বলা হয় সি। এখন এই গ্রাফটি, এই সরলরেখাটি আরেকটা প্যাটার্নের হতে পারে, এরকমও হতে পারে। এই ক্ষেত্রেও এটি হচ্ছে খণ্ডিত অংশ, ঠিক আছে, আর এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ। ওকে, তার মানে খণ্ডিতাংশের যেই গ্রাফ, এটা কিন্তু দুইভাবেই হতে পারে। প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে ঢাল, দ্বিতীয় ক্ষেত্রে এটি হচ্ছে ঢাল। প্রথম ক্ষেত্রে ঢালটা হচ্ছে ঋণাত্মক আসে, আর দ্বিতীয় ক্ষেত্রে ঢালটা হচ্ছে ধনাত্মক আসে। ঢাল বের করার জন্য বিন্দু থেকে যেমন বের করা যায়, ঢাল বের করার আরেকটা সূত্র হচ্ছে m = tan θ, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের টেনজেন্টকে ঢাল বলে। তোমরা নিশ্চয়ই জানো tan θ র মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সেটা হচ্ছে ধনাত্মক হয়। দুঃখিত, আমি এখানে ভুল লিখেছি, এটা ধনাত্মক হবে। tan θ র মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সেটা ধনাত্মক হয়, আর tan θ র মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম হলে সেটা ঋণাত্মক হয়। তাহলে ঢাল আমরা এভাবেও বের করতে পারি, এটা নির্ভর করে প্রশ্নে কিভাবে মান দেওয়া আছে তার উপরে। তাহলে আমরা এখানে সরল রেখার দুটো সমীকরণ সম্পর্কে জানলাম। তোমাদের কেমিস্ট্রিতে অনেক জায়গাতেই আমাদের সরল রেখার সমীকরণের পাশাপাশি আরও কয়েকটা সমীকরণ বিভিন্ন সময় কাজে লাগে। এই দুটো সমীকরণ সবচেয়ে বেশি কাজে লাগে। আবার তোমার পরাবৃত্তের সমীকরণ আছে, যেমন y² = 4ax, এটা হচ্ছে এক ধরনের কণিক। তোমরা জানো 3 ধরনের কণিক আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, 3 ধরনের কণিক আছে। এটা হচ্ছে পরাবৃত্তের একটা সমীকরণ। আবার আরেকটা আছে x² = 4ay, এটিও একটি কি পরাবৃত্তের সমীকরণ। এই দুটি খুব কমন পরাবৃত্তের সমীকরণ আমরা জানি। এছাড়া উপবৃত্তের সমীকরণ আছে। আচ্ছা, পরাবৃত্তের ক্ষেত্রে আরেকটি সমীকরণ আছে xy = ধ্রুবক, এরকম একটি সমীকরণও আমরা দেখতে পাই। তাহলে এরা হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা যদি দেখি, পরাবৃত্তগুলো এরকম হয়, হ্যাঁ, এই যে এইভাবে লেখা হয়, এইভাবে। এটি হচ্ছে পরাবৃত্তের একটি টাইপ। সেটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, সেটা এরকমও হতে পারে। বৈশিষ্ট্যটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে সেটা কিন্তু x কিংবা y অক্ষকে টাচ করে না, অর্থাৎ ছেদ করে না, কাছ দিয়ে যায় কিন্তু ছেদ করে না। তো এটি পরাবৃত্তের। আবার x² / a² প্লাস y² / b² = 1, এটি হচ্ছে উপবৃত্তের, ডিমের মতো যেটা দেখতে, একদম ডিমের মতো যেটা দেখতে, সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আরেকটা আছে x² / a² মাইনাস y² / b² = 1, এটি হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্ত, উপবৃত্তটা হচ্ছে ডিমের মতো,
এরকম। হ্যাঁ, এক্ষেত্রে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ বলে দুটো বিষয় আছে। যেমন এটা বৃহদক্ষ যদি হয়, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ বলা হয়। আর যেটা হচ্ছে অধিবৃত্ত, সেটা হচ্ছে এরকম হয়। এখানে কিন্তু উপবৃত্ত আর অধিবৃত্তের শুধুমাত্র এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস, এটি হচ্ছে পার্থক্য। এখন এই উপবৃত্ত কিংবা অধিবৃত্ত এই দুইটি সমীকরণ কিন্তু আমাদের কেমিস্ট্রিতে কম লাগে, তারপর প্রাসঙ্গিকভাবে তোমাদেরকে বলে রাখলাম। আবার এটা বৃত্ত হতো যদি শুধুমাত্র যদি a স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার হতো, তাহলে উপবৃত্তটা বৃত্ত হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে a স্কোয়ার যখন b স্কোয়ার হবে, তখন আমরা কি লিখতে পারি? দুইটাকে a স্কোয়ার লিখতে পারি। a স্কোয়ার সরল করলে এটা এই পাশে চলে আসবে। হ্যাঁ, এটা 1ই হতে হবে এমন কোনো কথা নাই, এই জায়গায় এটা যে কোনো মানই হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তো আমরা এটাকে আর স্কোয়ার লিখি। হ্যাঁ, এটা স্কোয়ার দিয়ে সাধারণত লেখে। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে মূল বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটি দেখতে এরকম মূল বিন্দু দিয়ে যায়, যেটা আর হচ্ছে তার ব্যাসার্ধ, আর হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে দেখো, আমরা 4 ধরনের বৃত্ত সংক্রান্ত সমীকরণ দেখলাম, আমরা সরল রেখার সমীকরণ দেখলাম। বেসিক্যালি এইগুলাই হচ্ছে জ্যামিতির মূল বিষয়। সো এখন তোমাকে দেখো, বয়েলের সূত্রের সাথে সম্পর্ক করে 7টা গ্রাফ দেওয়া হয়েছে। প্রথম গ্রাফটাতে এক্স অক্ষে ভি এবং ওয়াই অক্ষে 1/p, এবং এটিকে দেখানো হচ্ছে যেটি মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তুমি এটা ধরে নাও যে এটা মূল বিন্দু দিয়ে। ঠিক আছে, এটা প্রজেকশনটা আমি করে দেই। ধরো এটা মূল বিন্দু দিয়ে, এটাও ধরো মূল বিন্দু দিয়ে। দ্বিতীয় গ্রাফে একই রকম, জাস্ট 1/p এর জায়গায় 1/v লেখা হয়েছে। এখন বয়েলের যে সূত্রটি আছে, সেই সূত্রের সাথে মিল করে তুমি বলবে এ এবং বি সঠিক কিনা। তুমি চিন্তা করে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তারপরে দেখো, এটা পরাবৃত্তের মতো করে দেখানো হচ্ছে। এখানে এই ক্ষেত্রে এটি সঠিক কিনা, অর্থাৎ বয়েলের সূত্রের সাথে ম্যাচ করে তুমি এখানে যে পরাবৃত্তের আমি কনসেপ্টগুলো দিয়েছি তার সাথে ম্যাচ করে তুমি এটাকে বলবে যে এটা আসলে সঠিক কিনা। ঠিক আছে, সঠিক কিনা সেটি অবশ্যই এই কনসেপ্টগুলোর সাথে বলের ম্যাচ করে বলবে। আবার পি বাড়লে ভি কমে, ভি কমলে পি বাড়ে। তো এই 2 নম্বরের যেই গ্রাফটি আছে সেটিও সঠিক কিনা তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবে। দেখো, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিজ্ঞান কোনোদিন না বুঝে পড়লে মনে থাকে না। মানুষের মনে রাখার বিষয়টা খুবই কম হয় যখন সেটা মানুষ বুঝে না। মানুষ যখন কোনো কিছু বুঝার পরেও মানুষ যেহেতু সবসময় অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করে, তাই খুব ভালো করে বোঝা জিনিসও অনেক সময় মানুষ কিছুটা ভুলে যায়। তাই তোমাকে অবশ্যই খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তুমি আনন্দ পাবে। এইবার দেখো, নিচের যে 3টি গ্রাফ মোটামুটি একই স্টাইলের, এবং 3টির ক্ষেত্রেই পরাবৃত্তের মতো করে গ্রাফগুলোকে দেখানো হয়েছে, বাট এক একটা অক্ষে দেখানো হয়েছে। তোমরা জানো যে চতুর্ভাগ আছে। হ্যাঁ, যেমন এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তাহলে আমি সিতে যেটি দেখিয়েছিলাম সেটা প্রথম ভাগে দেখিয়েছিলাম, ইতে এসে সেটা তৃতীয় ভাগে দেখিয়েছি, এফে এসে দ্বিতীয় ভাগে, জিতে এসে সেটা চতুর্থ ভাগে দেখানো হয়েছে স্থানাঙ্ক ব্যবস্থায়। সো এই 7টি গ্রাফ থেকে কোনগুলো বলের সূত্র অনুযায়ী সঠিক সেটি অবশ্যই বের করার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি আরও 2টি গ্রাফ দেখাতে চাচ্ছি বলের সূত্রের সাথে সম্পর্কিত করে, যেগুলো উত্তরও তোমরা আমাকে জানাবে। বয়েলের সূত্রের সাথে রিলেটেড এটা হবে তাহলে এইচ নাম্বার গ্রাফ হবে। আমি এখানে পি দিলাম, এখানে ভি দিলাম, এখানে এটাকে দিলাম আমি T1, এটাকে দিলাম T2। দেখো, এই যে এই গ্রাফটি দেখানো হয়েছে, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে গ্রাফটি সঠিক কিনা।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি গ্রাফটি সঠিক হয় তাহলে T1 ও T2 এর মাঝে কোনটি বড়? একটু বোঝার চেষ্টা করো। বয়লের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায়। এক্ষেত্রে আমি ধরো T1 একটা তাপমাত্রা, সেই তাপমাত্রায় বয়লের সূত্রের এক্সপেরিমেন্ট করলাম। তুমি সেম এক্সপেরিমেন্টটা করলে T2 তাপমাত্রায়। তোমার তাপমাত্রাটা এবং আমার তাপমাত্রাটা কিন্তু সেম না, একজনেরটা কম একজনেরটা বেশি। দুই ক্ষেত্রেই বয়লের সূত্র তুমি করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি দুইটা গ্রাফকে একসাথে দেখাই তাহলে দেখতে এরকম হয়। হ্যাঁ, আমার মেইন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে T1 বড় নাকি T2 বড়, এটি হচ্ছে তুমি আমাকে উত্তরে জানাবে। একইভাবে আমরা আরেকটি গ্রাফ দেখি বয়লের সূত্রের জন্য। যেমন ধরো যে এখানে দিলাম আমরা ভি, এখানে দিলাম পি ইনভার্স। এই গেল একটা গ্রাফ। আচ্ছা, আমি ধরে এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং দুইটাই আলাদা আলাদা টেম্পারেচারে করা হয়েছে, T1 আর T2। এটার ক্ষেত্রে সেম প্রশ্ন যে T1 এবং T2-র মাঝে কোনটি বড়, অর্থাৎ এক্স অক্ষে আমি রেখেছি 1/p আর ওয়াই অক্ষে রেখেছি ভি, চাপের বিপরীত মানটাকে রেখেছি। রাখার পরে আমি এরকম একটি গ্রাফ পেলাম। প্রথম কথা হচ্ছে গ্রাফটি সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে T1 এবং T2 এর মাঝে কোনটি বড় সেটি আমাকে জানাও। তাহলে এটা ছিল আমার 9 নম্বর গ্রাফ আই। এবার আমি সর্বশেষ গ্রাফ আঁকব। এটা হচ্ছে সর্বশেষ গ্রাফ। এখানে দিলাম আমরা পিভি আর এখানে দিলাম আমরা পি। এক্ষেত্রেও আমরা দুইটা আলাদা আলাদা তাপমাত্রা নিলাম। প্রথম কথা হচ্ছে গ্রাফটা সঠিক কিনা। যদি গ্রাফটা সঠিক হয়ে থাকে তাহলে ওই যে দুইটা এক্সপেরিমেন্টের প্রাপ্ত ভ্যালু আমরা একটা গ্রাফে প্লট করলাম। তার মানে বুঝতে হবে যে বিজ্ঞানে চাইলে কিন্তু একাধিক এক্সপেরিমেন্টের ভ্যালু একটি গ্রাফে প্লট করা যায়। এরপরে আমি জানতে চাচ্ছি এই ক্ষেত্রেও T1 বড় নাকি T2 বড় সেটি বলা সম্ভব কিনা। শিক্ষার্থীরা বলে রাখি, লাস্টের 3টা গ্রাফ একটু অ্যাডভান্স লেভেলের। প্রথম গ্রাফগুলো যদি ভালো করে বুঝে থাকো এবং এই কথাগুলো যদি ঠিকমতো বুঝে থাকো তাহলে লাস্টের গ্রাফটা তোমরা হয়তো আনসার দিতে পারবে। তো চেষ্টা করে যাও, দেখা যাক কী হয়। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।